হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ইতিপূর্বে আমি যে জুম ক্লাস নিলাম, সেখানে তোমাদের অ্যাবজর্পশন অ্যান্ড ডিরেক্ট কস্টিং এই চ্যাপ্টারের অ্যাবজর্পশন কস্টিং নিয়মে কি করে নেট ইনকাম বের করতে হয় সেটা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোই বুঝেছিলে, এবং সেই ক্লাসে আমি যে অঙ্কটা করেছিলাম সেটা যদি বাসায় ভালো মতো দেখে থাকো এবং সেই ধরনের আরও দু একটা উদাহরণ যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে অ্যাবজর্পশন কস্টিং নিয়মে আমাদের নেট ইনকাম কীভাবে বের করতে হয় এই অঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে আমি তোমাদের আরেকটা মেথডে ইনকাম স্টেটমেন্ট করা শেখাবো, নেট ইনকাম বের করবো আমরা। সেই নিয়মটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং। এটা আবার আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং। যাহা ডিরেক্ট কস্টিং তাহাই ভ্যারিয়েবল কস্টিং, একই কথা কিন্তু। তো আমাদের ডিরেক্ট কস্টিং বা ভ্যারিয়েবল কস্টিং নিয়মে যখন আমাদের এই নেট ইনকাম বের করতে হবে, তখন তোমাদের ফরম্যাটটা একটু তোমার বলছি, তোমরা একটু প্রথমে শুনে রাখো। ফরম্যাটটা যদি তোমার মোটামুটি মুখস্থর মতো থাকে, তাহলে অঙ্কটা করতে গিয়ে সহজ মনে হবে। তো ফরম্যাটটা আমি বলছি, ফরম্যাটটা একটু শোনো। এটা হচ্ছে, তোমরা খেয়াল করো, সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেওয়া যায়, তাহলে বের হবে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। কী বললাম? সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে বের হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে আবার ভ্যারিয়েবল কমার্শিয়াল বা মার্কেটিং বা সেলিং এক্সপেন্স এগুলো বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের বুঝলাম, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে বের হবে কি? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে যদি আমরা তোমার কমার্শিয়াল এক্সপেন্স অথবা ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স অথবা ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স এগুলো বাদ দিই, তাহলে বের হবে গ্রস, মানে তোমার কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, তো কন্ট্রিবিউশন মার্জিন বের করার পরে এরপর যদি আমরা সমস্ত প্রকার ফিক্সড এক্সপেন্স, হোক সেটা তোমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স অথবা হতে পারে ফিক্সড কমার্শিয়াল, মার্কেটিং, সেলিং, অর্থাৎ যে কোনো এক্সপেন্সই হোক না কেন, যদি আগে ফিক্সড লেখা থাকে, ফিক্সড আইটেমগুলো বাদ দিয়ে আমরা শেষকালে যেটা পাবো সেটার নাম হবে নেট ইনকাম। তার মানে বোঝা গেল যে আমাদের সমস্ত প্রকার ভ্যারিয়েবল এক্সপেন্স, হোক সেটা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং, ভ্যারিয়েবল প্রোডাকশন, ভ্যারিয়েবল কমার্শিয়াল, ভ্যারিয়েবল সেলিং, ভ্যারিয়েবল মার্কেটিং, অর্থাৎ ভ্যারিয়েবল যত রকমের এক্সপেন্স আছে সব আগে বাদ দিয়ে নিব। বাদ দেওয়ার পরে আমাদের যে কন্ট্রিবিউশন মার্জিনটা পাবো, তারপর আমরা সমস্ত প্রকার ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দিব, হোক সেটা ফিক্সড ম্যানুফ্যাকচারিং, হোক সেটা ফিক্সড কমার্শিয়াল, ফিক্সড মার্কেটিং, ফিক্সড সেলিং, অর্থাৎ ফিক্সড আইটেমগুলো পরবর্তীতে বাদ দিয়ে আমরা নেট ইনকাম বের করব। খুবই সিম্পল। আমি তোমাদের শর্টকাটে কী বললাম, যে প্রথমে সেলস থেকে বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় কী বললাম, সমস্ত প্রকার ভ্যারিয়েবল যে আইটেমগুলো আছে সেগুলো বাদ দিব। আর সেটা হচ্ছে তোমার হোক প্রোডাকশন ভ্যারিয়েবল, হোক ভ্যারিয়েবল মার্কেটিং, ভ্যারিয়েবল সেলিং, এগুলো বাদ দিয়ে পাবো আমরা কি? মোটামুটি তোমার কন্ট্রিবিউশন মার্জিন। আর সেখান থেকে ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দিয়ে পাবো কি? নেট ইনকাম। ফাইন। তো আমাদের এই যে তোমার শর্টকাট নিয়মটা শিখলে, এটা তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে একবারের জায়গায়, দুইবারের জায়গায়, তিনবারের জায়গায় যদি তোমার মোটামুটি 1, 2, 3 এইভাবে তোমার মানে বারবার যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের দেখবে যে আমার পুরো আলোচনাটা একেবারে ঠোঁটস্থ হয়ে গেছে। ফরম্যাটটা যদি ঠোঁটস্থ থাকে, তাহলে কিন্তু তোমার অঙ্ক করার সময় পরীক্ষার হলে কোশ্চেন দেখলে ফরম্যাটটা মাথা অটোমেটিক্যালি চলে আসে, তখন কিন্তু কম সময়ে দ্রুত অঙ্কটা করা যায়, তাই না? আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো তোমাদের স্ক্রিনে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসের ফলোয়িং ডাটাগুলো নিচে দেওয়া। বিগিনিং ফিনিশ গুড 4000 টাকা, 4000 ইউনিট। বিগিনিং ফিনিশ গুড ব্র্যাকেটে কিন্তু ইন ইউনিট লেখা, তার মানে টাকা না, এটা ইউনিট মানে সংখ্যা। বিগিনিং ফিনিশ গুড ছিল 4000টা, 4000টা আমাদের তোমার বিগিনিং ইনভেন্টরি ছিল, অর্থাৎ প্রারম্ভিক মজুদ ছিল 4000টা। এটা যদি কলমের ব্যবসা হয় 4000টা কলম, এটা যদি সাবানের ব্যবসা হয় 4000টা সাবান। তার মানে কিন্তু টাকা না, এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে সংখ্যা। তাহলে 4000 পিস
বিগিনিং ইনভেন্টরি ছিল। আচ্ছা, তারপরে বললো কি সেলস ইউনিট 20,000। তো মনে প্রশ্ন জাগতে পারে তোমাদের যে 4,000 ইউনিট যদি বিগিনিং ইনভেন্টরি হয়ে থাকে, আমি যদি 4,000 ইউনিট নিয়ে ব্যবসা আরম্ভ করে থাকি, তো সেখান থেকে কি 20,000 ইউনিট বিক্রি করা যায়? মোটেই না। আছেই আমার কাছে 4,000, আমি কি করে 20,000 বিক্রি করবো? তার মানে বোঝাই যাচ্ছে যে 4,000টা ছিল ব্যবসার শুরুতে, তারপরে তো আমি অবশ্যই সারা বছর তোমার উৎপাদন করেছি। তো 4,000টা ব্যবসার শুরুতে ছিল, তারপর আমি আরও উৎপাদন করলাম, তাহলে ব্যবসার শুরুর 4,000 আর উৎপাদন আরও যা করলাম সেখান থেকে আমি বিক্রি করছি কত? 20,000। তখন আমাদের উৎপাদন কত করলাম সেটা পরে লেখা থাকবে একটু পরেই। তো আমাদের আসল কথা হচ্ছে বিক্রয়ে লেখা কত ইউনিট? 20,000 ইউনিট। এই দেখো পরের লাইনেই কিন্তু কি লেখা, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট। আমাদের প্রকৃত উৎপাদন করেছিলাম এই বছরে কত? 24,000 ইউনিট। তার মানে আমাদের যদি চিন্তা করি বছরের শুরুতে ছিল কত? 4,000 ইউনিট। উৎপাদন করলাম সারা বছর কত? 24,000 ইউনিট। তাহলে 4,000 ইউনিট ছিল বছরের শুরুতে, আরও উৎপাদন করলাম 24,000, তাহলে 24,000 আর 4,000 আমার কাছে বিক্রয়যোগ্য মোট পণ্য কত আছে? 28,000। তো এর থেকে তো আমি চাইলে আসলে 20,000 বিক্রি করতেই পারি। আমার যেখানে পণ্য আছে 28,000, আমার তো ওখান থেকে 20,000 বিক্রি করা কোনো সমস্যা না। আমি যদি 28,000 থেকে 20,000 বিক্রি করে দিই, তাও আমার হাতে থাকে কত? আরও কিন্তু 8,000 থাকে। তার মানে বোঝা গেল যে আমাদের এখানে 4,000 বছরের শুরুতে ছিল, আরও উৎপাদন করলাম 24,000, সেখান থেকে বিক্রি করলাম 20,000। এ হচ্ছে আমাদের উৎপাদন, বিগিনিং ইনভেন্টরি, বিক্রয়ের তথ্য। আচ্ছা, এই তথ্য দিয়ে এবার আমাদের কি বললো, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আমাদের আজকের আলোচনার শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে সমস্ত প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য লাগবে। সেখান থেকে পরবর্তীতে আমরা সকল প্রকার ফিক্সড আইটেমগুলো বাদ দিব। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন যখন নির্ণয় করতে যাব, তখন তো আমাদের ভ্যারিয়েবল কী আছে তা জানা থাকা দরকার। তো এখানে তারা কি বললো, তারা বললো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট লিখে তারা কয়েকটা আইটেম দিল। কি বললো, ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা করে পার ইউনিট, ডিরেক্ট লেবার 3 টাকা করে, আর বললো ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা করে। তাহলে আমি তোমাদের কিন্তু একটু আগে বলেছিলাম ডিরেক্ট কস্টিং অবলিক ভ্যারিয়েবল কস্টিং একই কথা। তার মানে ডিরেক্ট শব্দটা যা, ভ্যারিয়েবল শব্দটা তা। আমি যদি একবার বলি ডিরেক্ট, আরেকবার যদি বলি ভ্যারিয়েবল, এটা কিন্তু আলাদা কোনো কথা না, এটা কিন্তু একই কথা। তার মানে এখানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল বা ভ্যারিয়েবল ম্যাটেরিয়াল একই কথা কিন্তু। আবার এখানে তোমার ডিরেক্ট লেবার, তার ভ্যারিয়েবল লেবার। আবার এখানে লেখা তোমার ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড, আসলে ডিরেক্ট প্রোডাকশন ওভারহেড। তার মানে যাহা ডিরেক্ট তাই ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড তিনটেই যেহেতু ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 4 টাকা পার ইউনিট, 3 টাকা পার ইউনিট আর 2 টাকা পার ইউনিট, 4 3 7 2 9। তার মানে প্রতি একটা ইউনিটের ভ্যারিয়েবল খরচ কত টাকা? 9 টাকা। জানলাম। আচ্ছা, তারপরে কি বললো, আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা। ওই যে আমি বললাম কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার পরে গিয়ে আমাদের সমস্ত প্রকার ফিক্সড আইটেমগুলো লাগবে। তো ফিক্সড আইটেমগুলো যেগুলো লাগবে তার মধ্যে এইমাত্র বললো ফিক্সড প্রোডাকশন ওভারহেড কত টাকা? 50,000 টাকা। আর কোনো ফিক্সড আছে কিনা দেখি আমরা। তারপরে বললো তোমার নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 50,000। এই যে বললো নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 50,000, এটা আসলে মূলত কি, এটা হচ্ছে তোমার এই কোম্পানি সাধারণত এক বছরে তোমার এত উৎপাদন করতে পারে, মানে কত? 50,000। তো সে তোমার নর্মাল প্রোডাকশন 50,000 টাকা উৎপাদন করতে পারে, সে আসলে তোমার 50,000 ক্ষমতা থাকা অবস্থায় সে 30,000 উৎপাদন করতে পারে, 40,000 উৎপাদন করতে পারে, আবার 10,000ও করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার ক্ষমতা আছে, নর্মাল সে ইচ্ছা করলে প্রোডাকশন করতে পারে কত? 50,000 ইউনিট। এটা বলার জন্যই বলা, এটা তথ্য মাত্র। এটা আমাদের আপাতত খুব বেশি চিন্তা করার দরকার নেই। তো শুধু এটা জানলাম যে আমাদের ভ্যারিয়েবল তোমার আইটেম হচ্ছে পার ইউনিট 9 টাকা। আর এখানে আমাদের দেখলাম যে ফিক্সড যে আইটেমগুলো লাগবে এর মধ্যে একটা ফিক্সড আইটেম দেখলাম আমাদের কি 50,000 তোমার দেওয়া আছে, কি ভ্যারিয়েবল ফিক্সড প্রোডাকশন ওভারহেড টাকা 50,000। আচ্ছা ফাইন। তারপরে নিচে গিয়ে দেখা তোমার কি লিখছে, কমার্শিয়াল এক্সপেন্স ব্র্যাকেটে লেখা ফিক্সড টাকা 10,000 আর তোমার ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000।
তার মানে কমার্শিয়াল এক্সপেন্স দুই ধরনের আছে, ফিক্সড আছে 10,000 আর ভেরিয়েবল আছে 10,000। আচ্ছা জানলাম। ফিক্সড কিন্তু দুটো পেয়ে গেলাম, একটু আগে তোমার ফিক্সড পেলাম হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000, আর এই মতো পেলাম ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000। আর পরে গিয়ে বললো আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড টাকা 5,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ছিল মোট তিনটা, একটা হচ্ছে ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000, আর একটা দেখলাম ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 মানে 10,000, আর একটা দেখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ব্র্যাকেটে লেখা ফিক্সড 5,000। তার মানে তিন ধরনের ফিক্সড আছে। তো আমাদের কিন্তু ফিক্সডের কাজ কিন্তু শেষে গিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বের করার পরে। ভালো কথা। তাহলে আমি যদি তোমাদের এই কোশ্চেনটা তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই আলোকে তোমাদের প্রশ্ন করি যে এই কোম্পানির বছরের শুরুতে হাতে ছিল কয়টা পণ্য, তুমি কিন্তু বলবে 4,000। যদি বলি সারা বছরে তারা আরও উৎপাদন করছে কত, তুমি কিন্তু বলবা 24,000। তাহলে আগে ছিল 4,000 আর উৎপাদন করলো 24 চার কত হইলো 28,000। এই 28,000 থেকে সে বিক্রি করে দিল কত 20,000। তাহলে আমাদের উৎপাদন কত জানলাম, বছরের শুরুতে কত ছিল জানলাম, বিক্রি করছে কত তাও জানলাম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সে যে বিক্রি করবে এই 20,000টা পণ্য সে যে বিক্রি করবে কত করে বিক্রি করবে, এর দামটা তো আমাদের জানা দরকার। যে বিক্রি যে করবো আমি 20,000টা পণ্য, একটা পণ্যের দাম কত তোমরা খেয়াল করো। এখানে কিন্তু তোমাদের ওই দেখো প্রথমে লেখা প্রশ্নের মধ্যে বিগিনিং ফিনিশ গুড, তারপর লেখা সেলস, তারপরে কিন্তু লেখা অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট, তার নিচেই কিন্তু লেখা সেলিং প্রাইস পার ইউনিট, টাকা কত লেখা 30 টাকা। আবার আমরা জানতে পারলাম যে কোম্পানি 20,000টা পণ্য প্রতিটা বিক্রি করবে কত টাকায় 30 টাকায়, জানলাম। তো এই তথ্য মাথায় নিয়ে তো চলো আমাদের সমাধানে চলে যাই। আমাদের আগে কোশ্চেনটা খেয়াল করো একটু, মূল প্রশ্নটা কী সেটা একটু খেয়াল করো। রিকোয়ারমেন্ট একে বললো প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড তোমার ভ্যারিয়েবল কস্টিং। তারা কিন্তু ভ্যারিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুই নিয়মে কিন্তু ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বললো। আর 2 নম্বরে গিয়ে কী বললো প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো আমি তোমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা পরবর্তী ক্লাসে শেখাবো, এটা আজকে আমাদের আলোচনার টপিক না। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কী করে করতে হয় এটা আমরা পরে শিখব। তো এখন আমাদের গত ক্লাসে শেখানো হয়েছিল অ্যাবজর্পশন কস্টিং, আর আজকে আমরা আলোচনা করছি ভেরিয়েবল কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং এই দুইটাকে তোমার দুইটার যে নেট ইনকাম সেই নেট ইনকাম আমাদের পার্থক্য দেখা দেয়। তো এই পার্থক্যটা কেন হলো সেটাই আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টে দেখানো হয়, তো সেটা আমরা পরে শিখব। তো এখন আমাদের অঙ্কটা 1 নম্বরে বললো ভেরিয়েবল কস্টিং মেথডেও নেট ইনকাম বের করো, আবার বললো অ্যাবজর্পশন কস্টিং মেথডেও নেট ইনকাম বের করো। তো অ্যাবজর্পশন কস্টিং যেহেতু আমাদের গত ক্লাসে গেল, আজকে আমরা এখান থেকে ভ্যারিয়েবল কস্টিংয়ে নেট ইনকাম কী করে বের করতে হয় সেটা একটু শিখব। তো চলো আমাদের শিখি। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং মেথড দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করো সেলস তোমাদের জানা মতে ছিল 20,000 ইউনিট, আর প্রশ্নেই লেখা ছিল 30 টাকা করে। তাহলে 20,000 গুণ 30 দিলে কত হয় আমাদের দেখতে পাচ্ছ 6 লাখ পেলাম। এবার তোমাদের আমি বলেছিলাম সেলস থেকে প্রথমে কী বাদ দিতে হবে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এই জন্য দেখো লেখা লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যে আমি বাদ দেবো, তা ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের অধিভুক্ত কী কী বিষয় আছে, বিষয়গুলো কি প্রথমে একটু খেয়াল করো। যে কোনো কস্ট অফ গুডস সোল্ড যদি নির্ণয় করতে বলে যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করো, কস্ট অফ গুডস সোল্ডকে বাংলায় বলে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বললে সাধারণত যে সূত্রটা এটা মুখস্থ করে ফেলো, গত ক্লাসে আমি মুখস্থ করিয়েছিলাম, লিখিয়েছিলাম খাতায়, আবারও একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে কি বিগিনিং ইনভেন্টরি যোগ তোমার প্রোডাকশন ইউনিট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কিন্তু আমাদের বের হয়ে যায় কস্ট অফ গুডস সোল্ড। কথাটা কী বললাম বিগিনিং ইনভেন্টরি এর সাথে প্রোডাকশন ইউনিট যোগ করে তার থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে যা পাই সেটা কি বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। ভালো কথা। তো আমাদের এখানে ওই একই ফর্ম্যাটটা দেখো এখানে ফলো করা হয়েছে। প্রথমে তারা লিখলো বিগিনিং ইনভেন্টরি। তোমাদের প্রশ্নের শুরুতেই কিন্তু বলেছিলাম বিগিনিং ইনভেন্টরি হাতে কয়টা আছে 4,000 ইউনিট। দেখো এখানে কিন্তু লিখছে বিগিনিং ইনভেন্টরি ব্র্যাকেটে লিখছে 4,000 ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে 4,000 তো ইউনিট, আমার তো অঙ্কে এখন ইউনিট দরকার নাই, আমার তো উত্তরের সময় প্রয়োজন টাকা। কারণ আমাদের একটু আগে আমরা সেলস কিন্তু 20,000 গুণ 30 দিয়ে 6 লক্ষ টাকা লিখেছি, সেটা কিন্তু ইউনিট না। 20,000 ইউনিটের সাথে 30 টাকা করে গুণ দিয়ে যে 6 লক্ষ পেলাম সেটা কিন্তু টাকা। তো টাকার সাথে তো টাকাই কম্পেয়ার করা যাবে, টাকার সঙ্গে তো ইউনিট কম্পেয়ার করা যাবে না। তো আমরা এখন যে তোমার বললাম
যে সেলস আছে 6 লক্ষ টাকা, এর থেকে কিন্তু আমাদের ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যে বাদ দিব সেটাও কিন্তু টাকাই বের করতে হবে। তাহলে বিগিনিং ইনভেন্টরি যে ছিল 4000 ইউনিট, তো এই 4000 ইউনিটের দামটা কত, টাকাটা কত। এখন আমাদের দরকার যে এই কোম্পানিতে আসলে ভ্যারিয়েবল তোমার যে কস্ট পার ইউনিট কত টাকা সেটা তো আমাদের জানতে হবে। আমি কিন্তু প্রশ্ন পড়ার সময় তোমাদের বলেছিলাম ভ্যারিয়েবল কস্ট ছিল 3টা, তো সেই 3টার যোগফল আমরা দেখেছিলাম 9 টাকা। কী কী ছিল তোমাদের এতক্ষণে তোমার কোশ্চেনের যে আইটেমগুলো মনে থাকার কথা আরেকবার একটু রিক্যাপ করি। তোমাদের খেয়াল করো, দেখতে পাচ্ছ ডিরেক্ট মেটেরিয়াল 4 টাকা ছিল, ডিরেক্ট লেবার ছিল 3 টাকা, আর ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ছিল 2 টাকা। তাহলে মোট কত টাকা? 9 টাকা। এই ছিল আমাদের এই কোম্পানির ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 9 টাকা করে। তাহলে আমাদের গুণ দিয়ে দিলাম, যেহেতু আমাদের এখানে বিগিনিং ইনভেন্টরি ছিল 4000, তাহলে 9 টাকা করে গুণ দিয়ে পেলাম 36,000। ফাইন। এবার আসো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং যে কথা, প্রোডাকশন সে কথা, মানে ম্যানুফ্যাকচারিং আর প্রোডাকশন একই কথা। প্রোডাকশন মানে উৎপাদন। তো আমরা সারা বছরে আরও প্রোডাকশন করেছিলাম কত ইউনিট, তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে লেখা ছিল 24,000 ইউনিট উৎপাদন করেছিলে। তাহলে 24,000 ইউনিট উৎপাদন করেছিলাম, 24,000কে যদি 9 দিয়ে গুণ দিই পেলাম 2,16,000। তাহলে হাতে ছিল 4,000 ইউনিট, 9 টাকা করে পেলাম 36,000। আরও বানিয়েছিলাম 24,000, 9 টাকা করে গুণ দিয়ে পেলাম 2,16,000। তবে 2,16,000 আর 36,000 যোগ করে মোট পেলাম 2,52,000। তো শেষকালে আমরা দেখলাম এই 24,000 ইউনিট উৎপাদন আর 4,000 ছিল হাতে, এই মোট 28,000। এই 28,000 থেকে আমরা বিক্রি করে দিয়েছিলাম 20,000। তাহলে বিক্রি করে নেই কত? বিক্রি করে নেই কিন্তু 8,000। ওই বিক্রি করে নেয় যেটা, সেটা কিন্তু ক্লোজিং ইনভেন্টরি। তো দেখো মাইনাস তোমার এন্ডিং ইনভেন্টরি 8,000 ইউনিট, 9 টাকা করে 72,000। তবে 2,52,000 থেকে 72,000 বাদ দিলে টাকা পেলাম কত? 1,80,000। তাহলে আমাদের উপরে সেল ছিল 6 লাখ। এখান থেকে আমাদের এইমাত্র যে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করলাম 1,80,000, এই 6 লক্ষ থেকে 1,80,000 বাদ দিয়ে 4,20,000 যেটা পেলাম, এটার নাম দিলাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। বলতে পারো স্যার এটার নাম কন্ট্রিবিউশন মার্জিন না বলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কেন বললাম? আমরা তো সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা পেলাম সেটার নাম কন্ট্রিবিউশন মার্জিন লিখলেই হতো। আবার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কেন লিখলাম? এই কারণটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে সমস্ত প্রকার ভেরিয়েবল খরচগুলো বাদ দেওয়ার পরে পরবর্তীতে গিয়ে আমাদের ফিক্সড কস্টগুলো বাদ দিতে হবে। তো আমাদের ভেরিয়েবল কিন্তু সব এখনও বাদ দেওয়া হয় নাই। আমরা এখনও পর্যন্ত ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং বা ভ্যারিয়েবল উৎপাদন সংক্রান্ত যে আইটেমগুলো সেগুলো বাদ দেওয়া হয়েছে। আমাদের ভ্যারিয়েবল আরেকটা জিনিস বাদ দেওয়া এখনও বাকি রয়ে গেছে। তোমাদের প্রশ্নের নিচে কিন্তু ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স ছিল 10,000 টাকা, সেটা কিন্তু এখনও বাদ দেওয়া বাকি আছে। এবার দেখো তোমাদের ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যেটা 4,20,000 পেলে, সেখান থেকে ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000 বাদ দিয়ে কিন্তু 4,10,000 টাকা পেলে। এটার নাম কিন্তু শুধু কন্ট্রিবিউশন মার্জিন। এবার কিন্তু আর গ্রস কন্ট্রিবিউশন মার্জিন না। তার মানে আমরা বুঝলাম সমস্ত প্রকার ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত, প্রোডাকশন, বিগিনিং ইনভেন্টরি, এই সংক্রান্ত যত আইটেম আছে সেই আইটেমগুলো কস্ট অফ গুডস সোল্ডে বাদ দিয়ে দিতে হয়। বাদ দেওয়ার পরে পরবর্তীতে তোমার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন বের করে সেখান থেকে গিয়ে তোমার সেলিং বা মার্কেটিং বা কমার্শিয়াল এই জাতীয় ভেরিয়েবল থাকলে সেগুলো বাদ দিতে হয়। তার মানে আমাদের ভেরিয়েবলটা বাদ দিতে হবে 2 স্টেপে। একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় কিছু ভেরিয়েবল বাদ দিতে হবে, সেখান থেকে তোমার সেলস থেকে সেই কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পাবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আবার ভ্যারিয়েবল কমার্শিয়াল কোনো কিছু থাকলে সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে পেয়ে গেলাম কি? শুধু কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা সরি, তো তোমার খেয়াল করো, তো এখানে তোমার কন্ট্রিবিউশন মার্জিন কত পেয়ে গেলাম? 4,10,000। আমাদের কিন্তু সমস্ত প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলো বাদ দেওয়া শেষ। কিছু বাদ দিলাম কন্ট্রিবিউশন কস্ট অফ গুডস সোল্ডে কিছু বাদ দিলাম, আর গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরে গিয়ে আবার ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স বাদ দিলাম। এভাবে বের হয়ে গেল শুধু কন্ট্রিবিউশন মার্জিন। তার মানে আমাদের ভ্যারিয়েবল আইটেমগুলো 2 স্টেপে বাদ দেওয়া হয়ে গেল। 2 স্টেপে ভ্যারিয়েবল বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বের করার পর এবার আমাদের কাজ হচ্ছে ফিক্সড যত আইটেম আছে সেগুলো সব বাদ দিয়ে দিব। আমি কিন্তু আজকের আলোচনা শুরুতে বলেছিলাম যে প্রথমে সেলস থেকে
কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার সময়, মানে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার সময় সমস্ত প্রকার ভ্যারিয়েবল আইটেমগুলো আগে উপরে নিতে হবে। নেওয়ার পরে কন্ট্রিবিউশন মার্জিন বের করার পরে গিয়ে সমস্ত প্রকার ফিক্সড আইটেমগুলো বাদ দিব। আমি প্রশ্ন আলোচনা করার সময় কিন্তু আমরা দেখেছিলাম এই অঙ্কে ফিক্সড কয়টা আইটেম ছিল, 3টে আইটেম ছিল। কী কী ছিল? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ছিল, ফিক্সড কমার্শিয়াল ছিল, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল। ফিক্সড ম্যানুফ্যাকচারিং তোমাদের মনে থাকার কথা ছিল 50,000, ফিক্সড কমার্শিয়াল ছিল কত? 10,000, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল কত? 5,000। তাহলে 50, 10, 60 আর 5, 65,000। দেখো এখানে লেস ফিক্সড এক্সপেন্স, প্রথমে লিখলো ফিক্সড প্রোডাকশন ওভারহেড বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, একই কথা। ফিক্সড প্রোডাকশন ওভারহেড যে কথা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথা, লিখলাম 50,000। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স কত? 10,000। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? 5,000। তাহলে 50, 10, 60 আর 5 কত হলো? 65,000। তাহলে আমাদের মোট ফিক্সড এক্সপেন্স পেলাম 65,000। তাহলে আমাদের এখানে তোমার 4 লক্ষ তোমার 20,000 টাকা যে তোমার ছিল গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, তারপরে 10,000 বাদ দিয়ে আমাদের শুধু কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছিলাম 4,10,000। এইবার ওই কন্ট্রিবিউশন মার্জিন 4,10,000 থেকে আমাদের এই 65,000 বাদ দিয়ে কিন্তু নেট ইনকাম পেলাম কত? 3,45,000 টাকা। তাহলে তোমাদের এখানে ভ্যারিয়েবল কস্টিং মেথডের মাধ্যমে যদি বলে নেট ইনকাম নির্ণয় করো, তাহলে কিভাবে বের করতে হয় আশা করা যায় তোমাদের বুঝতে আর কোনো সমস্যাই হবে না। তোমরা আজীবনের জন্য ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমে নেট ইনকাম বের করা শিখে গেলে। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে সেলস, এর থেকে বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় কী খেয়াল রাখতে হবে? সকল প্রকার ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলো আগে বাদ দিয়ে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন বের করব। তারপর সেখান থেকে আমাদের অন্য অন্য ভ্যারিয়েবল কমার্শিয়াল আইটেমগুলো বাদ দিয়ে কী পাবো? শুধু কন্ট্রিবিউশন মার্জিন। তারপর সেখান থেকে আমাদের সমস্ত প্রকার ফিক্সড আইটেমগুলো বাদ দিয়ে কী পেয়ে যাব? নেট ইনকাম। তাহলে আমাদের গত ক্লাসের অ্যাবজর্পশন কস্টিং শেখা হলো, সেগুলো তোমরা রিভিশন দিয়েছিলে আশা করি। আজকে আমি তোমাদের ভ্যারিয়েবল কস্টিং শেখালাম। বইয়ে তোমাদের বোর্ডের যে এই ভ্যারিয়েবল কস্টিংয়ের যে উদাহরণগুলো আছে 2012 থেকে 2018 বোর্ডে পার্ট বিতে বা পার্ট সিতে ভ্যারিয়েবল কস্টিংয়ের যে ছোটো ছোটো অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সলিউশনগুলো দেখে দেখে বাসায় একটু প্র্যাকটিস করলে অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস হয়ে গেল, আবার এখান দিয়ে ভ্যারিয়েবল কস্টিং প্র্যাকটিস হয়ে গেল। এই দুই মেথড তোমাদের যখন প্র্যাকটিসে চলে আসবে, আগামী ক্লাসে আমি যখন তোমাদেরকে 2 নম্বর কোশ্চেনটা যেটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো সেটা যখন দেখাবো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো আজকের চ্যাপ্টারে যা শিখলে ভ্যারিয়েবল কস্টিং সিস্টেমে নেট ইনকাম বের করা, এই নিয়মের অঙ্ক বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে আগামী ক্লাসে যেন রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা ভালোভাবে বুঝতে পারো সেই ধরনের প্রিপারেশন নিয়ে থাকো। তো সেই পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।